হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমরা ক্লাসটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকবে এবং এতে তোমরা অনেক উপকৃত হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম লাইনটি আছে যে পরের দিন সকাল হলো। পরের দিন সকাল হলো অর্থাৎ পরের দিন সকালবেলা হলো। তো আমরা প্রথমে এই লাইনটি কীভাবে লিখব? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরের দিন সকাল হলো। এখানে কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি সাইলেন্ট। এখানে সাবজেক্ট কি সাইলেন্ট আছে। তো সাবজেক্টে সাইলেন্ট থাকার কারণে আমরা বলবো যে পরের দিন কি যখন সাবজেক্ট সাইলেন্ট থাকে অর্থাৎ বস্তুর ক্ষেত্রে বিশেষ করে কোনো কন্ডিশন বা বস্তু যখন বোঝায় তখন কিন্তু আমরা ইট ব্যবহার করি। তো এই কারণে আমরা এখানে কি এটা সকাল হলো, এটা সকাল হলো বা সকাল হলো এইভাবে আমরা বলবো। তাহলে কি হবে যে নেক্সট ডে অর্থাৎ পরের দিন কি নেক্সট ডে ইট বিকেম হলো। হলো বলতে কিন্তু এখানে সিম্পল পাস্ট টেন্সে আমরা করব, যেহেতু এখানে পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে নেক্সট ডে ইট বিকেম কি মর্নিং, পরের দিন সকাল হলো, আমরা এমনটা লিখব। অথবা আমরা আরেক রকমভাবে লিখতে পারি যে নেক্সট ডে ইট গ্রিউ মর্নিং। নেক্সট ডে ইট গ্রিউ মর্নিং, পরের দিন সকাল হলো। বা এটা আমরা আরেক রকমভাবে লিখতে পারি নেক্সট ডে ইট বিফেল কি মর্নিং। তো তোমরা এই সমস্ত সেন্টেন্স লিখে রেখো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে এবং প্র্যাকটিসও করতে থাকবে। এতে কি হবে, তোমাদের যে ট্রান্সলেশনের অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বলো বা WBCS বলো, এগুলোর প্রিপারেশন যারা নিচ্ছ প্রত্যেকের কি স্পিড বাড়বে ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং ট্রান্সলেশন আরও সহজ সরল হয়ে উঠবে তোমাদের কাছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। অর্থাৎ কিন্তু জঙ্গলের মধ্যে আমরা এইভাবে বলতে পারি কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পেলাম না বা জঙ্গলের মধ্যে আমাদের রাস্তা পাওয়া হলো না, এরকমও বলতে পারি। বা খুঁজে পেলাম নাটাই সঠিক হবে। এবং যতই চলে অর্থাৎ যতই চললো বা যতই আমরা চললাম জঙ্গল বেড়ে যায় বা বেড়ে গেল। যেহেতু এটা পাস্ট টেন্সে বলা হচ্ছে তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এরকমটাই বলবো যে বেড়ে গেল বা বেড়ে চললো। গায়ে কাটার আঁচড় লাগলো। তো আঁচড় লাগে অর্থাৎ লাগলো। তো এখানে কিন্তু আমরা পাস্ট টেন্সেই বলবো। তো আমরা কি বলতে পারি কিন্তু, তাহলে কিন্তু দিয়ে শুরু করবো। আর এখানে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে, যেহেতু এখানে কাউকে বলা হচ্ছে না, তাহলে যেহেতু দুজনের কথা বলা হচ্ছে এখানে আকরম আর শক্তিবাবু, তো এখানে কিন্তু আমরা দে শুরু করব। তাহলে কি লিখবো, বাট কিন্তু কি তারা খুঁজে পেল না, দে কুড নট ফাইন্ড, তারা খুঁজে পেল না, কি খুঁজে পেল না, দ্য পাথ অর্থাৎ রাস্তা। বা আমরা বলতে পারি দে কুড নট ফাইন্ড দ্য ওয়ে, তারা রাস্তা খুঁজে পেল না, কোথায়, থ্রু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে বা জঙ্গলের মধ্যে দিয়ে তারা রাস্তা খুঁজে পেল না। তারপরে কি বলা আছে, যতই চলল জঙ্গল বেড়ে গেল। তাহলে কি অ্যাজ দে কি আমরা বলতে পারি অ্যাজ দে কি গট মুভিং, যতই চললো বা চলতে লাগলো, যতই চলতে লাগলো বা চললো। বা আমরা বলতে পারি যে অ্যাজ দে প্রসিডেড, তারা যতই অগ্রসর হতে লাগলো কি হলো, অ্যাজ দে প্রসিডেড দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গল, অ্যাজ দে প্রসিডেড বা অ্যাজ দে গট মুভিং বা অ্যাজ দে আমরা বলতে পারি ওয়েন্ট অন, তারা চলতে লাগলো, যতই তারা চলতে লাগলো, দ্য ফরেস্ট কি হলো, যতই চললো বা চলতে লাগলো জঙ্গল বেড়ে গেল। তাহলে দ্য ফরেস্ট এনলার্জড অর্থাৎ জঙ্গলটা বাড়তে লাগলো। বা আমরা বলতে পারি দ্য ফরেস্ট গ্রিউ অর্থাৎ জঙ্গল বাড়তে লাগলো। তো আমরা কিন্তু এইভাবেই লিখব। সুতরাং এখানে অনেক রকমভাবে আমি বুঝিয়েছি, তোমাদের যেভাবে সুবিধা সেইভাবে তোমরা লিখে নিও এবং প্রতিটা অল্টারনেটিভ ওয়ার্ড সব লিখে নেবে। এতে তোমাদের সুবিধা হবে, এতে তোমাদের প্র্যাকটিস আরও
স্মুথলি বাড়তে থাকবে এবং কোনো রকম সমস্যা হবে না। তো এখানে আরেকটা লাইন আছে, গায়ে কাটার আঁচড় লাগে, অর্থাৎ তাদের গায়ে কি বা আমাদের গায়ে কি কাটার আঁচড় লাগলো, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি লিখব, যে উই ওয়্যার স্ক্র্যাচড, উই আর স্ক্র্যাচড কি বাই দ্য থর্নস, অর্থাৎ আমরা কাটার আঁচড়ে বিদ্ধ ছিলাম, বা আমরা বলতে পারি যে উই ওয়্যার প্রিকড, আমরা বিদ্ধ ছিলাম কি কাটায়, বাই দ্য থর্নস, উই আর প্রিকড বাই দ্য থর্নস বা বাই থর্নস, যেটা খুশি তোমরা লিখতে পারো, সবগুলোই কারেক্ট হবে। আর এখানে আমরা কিন্তু সেন্টেন্সগুলি কি পাস্ট টেন্সে লিখেছি, সিম্পল পাস্ট টেন্স, কারণ এটা যেহেতু ডিসক্রাইব করা হচ্ছে, অতীতের একটা ঘটনাকে বর্ণনা করা হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখেছি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, রক্ত পড়ে, অর্থাৎ আমাদের রক্ত ঝরে পড়লো, আমাদের রক্ত ঝরে পড়ে, অর্থাৎ পড়লো, আমাদের রক্ত ঝরে পড়লো বা আমাদের রক্ত ঝরলো, যেটা খুশি তোমরা বলতে পারো। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কীভাবে তৈরি করতে পারি, যে আমাদের আওয়ার ব্লাড কি ওয়াজ শেড, আমাদের রক্ত ঝরে পড়লো। তো রক্ত আনকাউন্টেবল নাউন, সেই কারণে ওয়াজ ব্যবহার করেছি। আর ব্লাড ওয়াজ শেড, আমাদের রক্ত ঝরে পড়লো, বা আমরা বলতে পারি আওয়ার ব্লাড ওয়াজ ফলেন, আমাদের রক্ত ঝরে পড়লো। তো দুরকমভাবে তোমরা লিখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা সেইভাবে তোমরা লিখবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, খিদে পেয়েছে, অর্থাৎ আমাদের খিদে পেয়েছিল, আমাদের খিদে পেয়েছিল, এইরকম হবে সেন্টেন্সটা, আমাদের খিদে পেয়েছিল। এটা তোমাদের কিন্তু বুঝে নিতে হবে, যে সেন্টেন্সের যে সেন্স বা ভাব সেটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। এই সেন্টেন্সের মুড তোমাদেরকে বুঝে নিতে হবে, কোন মুডে কথাগুলো বলা হচ্ছে। যে মুড বুঝতে পারবে তার কাছে কিন্তু ট্রান্সলেশন খুব ইজি হয়ে যাবে। তাহলে কি বলবো, যে উই ওয়্যার কি হাংরি, আমরা ক্ষুধার্ত ছিলাম, উই ওয়্যার হাংরি, আমরা ক্ষুধার্ত ছিলাম। বা এইভাবে বলতে পারি যে উই ফেল্ট হাংরি, আমরা ক্ষুধা অনুভব করলাম। বা আমি এইভাবে বলতে পারি যে উই পারসিভড হাংরি, আমরা ক্ষুধা অনুভব করলাম। বা উই সেন্সড হাংরি, আমরা ক্ষুধা অনুধাবন করলাম। তো তোমরা এইভাবে তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখে নিও এবং প্রতিটা সেন্টেন্সই লিখে নেবে, কারণ যত বেশি লিখবে তত কিন্তু তোমাদের ট্রান্সলেশন আরও ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তেষ্টা পেয়েছে, অর্থাৎ আমাদের তেষ্টা পেয়েছিল। তো দেখো এইভাবে লিখলে কিন্তু আমাদের কাছে আরও সহজ হয়ে যাচ্ছে সেন্টেন্সটা। ঠিক এইভাবে এই সেন্টেন্সের মুডগুলো আছে, আমাদের জাস্ট বুঝে নিতে হবে এবং সেটা তৎক্ষণাৎ লিখে দিতে হবে। যেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যে 6টা কিন্তু টপিককে লিখতে হবে প্যাসিভ ক্লাসিভ মেন্সে, তো সেই কারণে আমাদের সেইভাবে আমাদের এগোতে হবে এবং আমাদের প্রতিটা সেন্টেন্সের মুডকে বুঝে নিয়ে এগোতে হবে। তাহলে কিন্তু ট্রান্সলেশন ইজি হয়ে যাবে আমাদের কাছে। তাহলে কি, আমাদের তেষ্টা পেয়েছিল, তো আমরা সেম একই রকমভাবে বলতে পারি যে উই ফেল্ট কি থার্স্টি, আমরা কি তৃষ্ণার্ত অনুভব করলাম। বা উই ফেল্ট ড্রাই, আমরা জলের বা আমরা শুষ্কতা অনুভব করলাম, অর্থাৎ আমরা কি জলের টান অনুভব করলাম। উই ফেল্ট থার্স্টি, উই ফেল্ট ড্রাই। তো তোমরা লিখে নিও। চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। তো এগুলো কিন্তু সব পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে বর্ণনা করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্সও আছে। তো সেটা আমরা সেন্টেন্সের মুড অনুযায়ী আমরা দেখব, যে এমন সময় মানুষের গলা শোনা গেল, বা সেই সময় মানুষের গলা, বা সেই মুহূর্তে মানুষের গলা শোনা গেল। তো আমরা কি বলবো, সেই মুহূর্তে বা সেই সময়, অ্যাট দ্যাট মোমেন্ট, অর্থাৎ সেই সময় কি, সেই সময় দ্য ভয়েস, অর্থাৎ যেটা গলা শব্দ বলি আমরা,
দ্য ভয়েস অফ হিউম্যান, মানব বা মানুষ, অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময়, দ্য ভয়েস অফ হিউম্যান ওয়াজ হার্ড, শোনা গেল। তো এটা কিন্তু ওয়াজ হার্ড হচ্ছে কি, প্যাসিভ ভয়েসে আমরা এটা লিখলাম, শোনা গেল, অর্থাৎ এটা সরাসরি কাজটা করা হচ্ছে না, তো সেই কারণে এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। ওয়াজ হার্ড অর্থাৎ শোনা গেল, তো এখানে কেমন হয়, ওয়াজ হার্ড বাই আস, আমাদের দ্বারা শোনা হলো, তো সুতরাং এটা প্যাসিভ ভয়েসে রেখেছি। তো বাই আসটা সাইলেন্টই থাকুক অর্থাৎ উজ্জ্ব থাকুক অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স। তো এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে অ্যাট দ্যাট টাইম অর্থাৎ সেই সময়, কি, দ্য টোন অফ হিউম্যান ওয়াজ হার্ড। তো সেই সময় মানুষের গলার আমরা আওয়াজ শুনতে পেলাম বা মানুষের গলার কণ্ঠস্বর আমরা শুনতে পেলাম। সুতরাং দুভাবে তোমরা লিখতে পারো, যেটা তোমাদের ইজি হবে এবং দুরকমভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে অর্থাৎ চলেছিল আর কি। তো এটা কিন্তু আমরা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। কী কারণে? কারণ এখানে কিন্তু যে অতীতকালে কোনো একটা কাজ চলছিল বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো এখানে চলছিল বোঝাতে অর্থাৎ সেই সময় কোনো একটা কাজ হচ্ছিল, তো সেটাকেই বলা হচ্ছে, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তো আমরা কি লিখব? একদল কাঠুরিয়া, এখানে সাবজেক্ট হচ্ছে একদল কাঠুরিয়া, তাহলে কি বলবো? এ গ্রুপ অফ উড কাটার্স অর্থাৎ কাঠুরিয়া, এ গ্রুপ অফ উড কাটার্স কি, তারা চলছিল, এ গ্রুপ অফ উড কাটার্স চলছিল, ওয়্যার গোয়িং চলছিল, এটা কিন্তু অক্সিলারি ভার্ব যেমনটা দেওয়া হয়, আর এটা V1 এর সাথে 1 নম্বর ফর্ম গোয়িং। তাহলে এ গ্রুপ অফ উড কাটার্স ওয়্যার গোয়িং, কোথায় চলেছিল তারা? টু কাটার মানে কাটতে চলেছিল, কি, টু কাট টিম্বার, কাঠ কাটার জন্য চলেছিল। বা আমরা বলতে পারি যে এ গ্রুপ অফ উডমেন, একদল উডকাট অর্থাৎ কাঠুরিয়া, ওয়্যার গোয়িং টু কাট কি, উড, কাঠ কাটতে চলেছিল। তো এটাকে আমরা অন্যরকম বলতে পারি এ গ্রুপ অফ ফেলার অর্থাৎ কাঠুরিয়া, ফেলার মানেও কাঠুরিয়া, এ গ্রুপ অফ ফেলার ওয়্যার গোয়িং। তো এখানে কিন্তু এ গ্রুপ অফ অর্থাৎ একটা সমষ্টিকে বোঝাচ্ছে, এই কারণে কিন্তু আমরা ওয়্যার ব্যবহার করেছি, আমরা ওয়াজ ব্যবহার করিনি। তো এ গ্রুপ অফ ফেলার ওয়্যার গোয়িং টু কাট উড, অথবা আমরা বলতে পারি এ গ্রুপ অফ হিউয়ার অর্থাৎ কাঠুরিয়া কি, ওয়্যার গোয়িং টু কাট উড। তো এইভাবে কিন্তু আমরা অনেক রকমভাবে লিখতে পারি, যেভাবে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা লিখে নেবে এবং প্রতিটা অল্টারনেটিভ ফর্মও তোমরা লিখে নিও। এতে কী হবে, তোমাদের যে ট্রান্সলেশনের দক্ষতা সেটা দেখবে প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়েছে। যত বেশি ট্রান্সলেশন আমার সাথে প্র্যাকটিস করতে থাকবে তত বেশি তোমাদের নতুনভাবে নতুন টেকনিকে তোমাদের শেখাবো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটিতে আছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো। তো এখানেও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, বললেন অর্থাৎ বলেছিলেন। তো শক্তিবাবু কি বলেছিলেন? যে তোমাদের ঘরে নিয়ে চলো। তো এখানে কিন্তু আমরা একটা কোটস দেখতে পাচ্ছি, উক্তি দেখতে পাচ্ছি, তো সেইভাবে আমরা লিখব। তাহলে প্রথমে শক্তিবাবু বললেন, শক্তিবাবু সেইড অর্থাৎ শক্তিবাবু বললেন, কমা, ডবল ইনভার্টেড কমা। এবার যেহেতু কোটস আছে, তো আমাদেরকে তোমাদের ঘরে নিয়ে চলো বা আমাদের তোমাদের ঘরে নিয়ে চলো, এইভাবে আমরা বলবো। তাহলে কি, টেক আস টু ইয়োর হোমস, তোমাদের ঘরে আমাদের নিয়ে চলো। তো এটা কিন্তু অর্ডার ঠিক না, এটা হচ্ছে অনুনয় বিনয় করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে। তো সেই কারণে আমরা টেক দিয়ে শুরু করেছি। তো এখানে আমরা প্লিজ দিয়েও শুরু করতে পারি, প্লিজ টেক আস টু ইয়োর হোম, বা দয়া করে তোমাদের ঘরে নিয়ে চলো, অর্থাৎ এখানে একটা রিকোয়েস্ট করা হচ্ছে বোঝায়।
তো আমরা এইভাবে লিখলেও কারেক্ট হবে বা আমরা প্লিজ দিয়ে শুরু করলেও কারেক্ট হবে। তাহলে শক্তিবাবু সেইড টেক আস টু ইয়োর হোমস, অথবা শক্তিবাবু সেইড প্লিজ টেক আস টু ইয়োর হোম। তোমরা যেটা লিখবে সেটাই কারেক্ট হবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটিতে বলা হয়েছে রাস্তা ভুলেছি। তাহলে কি আমরা রাস্তা ভুলে গেছিলাম বা আমরা রাস্তা ভুলে গেছি। আচ্ছা এটা আমরা রাস্তা ভুলেছিও লিখতে পারি, রাস্তা ভুলে গেছি বললেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু আমরা কোর্সের মধ্যে কি লিখেছি যে তোমাদের বাড়ি নিয়ে চলো, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা যে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলাম। তো এখানে আমরা সেই কোর্সের পরবর্তী কথাগুলো রেখেছি, অর্থাৎ যেই কথাগুলো তাদেরকে কাঠুরিয়াদেরকে বলা হচ্ছিল। তো সেই কারণে আমরা বলতে পারি যে আমরা রাস্তা ভুলে গেছি, ইতিমধ্যে অর্থাৎ ভুলে গেছি সেই জিনিসটাকে বলছে। তো এইভাবে আমরা লিখতে পারি যে উই হ্যাভ ফরগটেন, আমরা ভুলেছি। উই হ্যাভ ফরগটেন দ্য ওয়ে, আমরা বলতে পারি উই হ্যাভ ফরগটেন দ্য ওয়ে, বা উই হ্যাভ কি ফরগটেন, উই হ্যাভ ফরগটেন দ্য পাথ, বা এইভাবে বলতে পারি যে উই ক্যানট রিমেম্বার দ্য ওয়ে। তো এই সব রকম অর্থাৎ যতগুলো অল্টারনেটিভ প্রসেস দেখানো হলো, প্রতিটা প্রসেসই তোমরা লিখে নিও এবং প্রতিটা উপায়ে তোমরা কিন্তু লিখতে পারবে। তো এখানে কিন্তু আমরা যেভাবে লিখি যে এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাজ হ্যাভ আমরা ব্যবহার করি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করি, অর্থাৎ কিছুক্ষণ আগে যে কাজটা ঘটে গেছে কিন্তু তার প্রভাব বর্তমানে রয়েছে, সেটা কিন্তু সেই ধরনের সেন্টেন্সকে বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন এখানে হ্যাজ অথবা হ্যাভ যেহেতু প্লুরাল আছে, হ্যাভ ব্যবহার করেছি, আর V3 ব্যবহার করা হয়। তো ফরগেট হচ্ছে ভুলে যাওয়া, আর ফরগটেন ব্যবহার করেছি দ্য ওয়ে হচ্ছে রাস্তা, পথ। তো এটা আমরা রোড ব্যবহার করব না, কারণ কি জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো হয় সেগুলো সাধারণত রোড হয় না, রোড হচ্ছে পাকাপোক্তকে আমরা বেশিরভাগ বুঝিয়ে থাকি। তো সেই কারণে আমরা পথ বা ওয়ে বলবো, অর্থাৎ কাঁচা রাস্তা। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কিছু খেতে দাও। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে লিখি যে আমাদের কিছু খেতে দাও। তো হ্যাঁ, এখানে কোর্স কিন্তু শেষ হলো, এখানে কোর্স শেষ হয়েছে, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমাদের ট্রান্সলেশন ঠিকই আছে। তো আমাদের কিছু খেতে দাও, তাহলে কি বলবো যে, বা শুধু কিছু খেতে দাও দিলেও হয়। তাহলে আমি প্রথমে দুরকমভাবে দেখাচ্ছি যে গিভ আস সাম ফুডস টু ইট, গিভ আস সাম ফুডস টু ইট, আমাদের কিছু খেতে দাও। বা এইভাবে লিখতে পারি যে উই নিড সাম ফুডস টু ইট, অর্থাৎ এখানে অনুনয় বিনয় করা যে গিভ আস সাম ফুডস টু ইট, বা প্লিজ কথাটা আমরা যুক্ত করতে পারি, যেহেতু রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ গিভ আস সাম ফুড টু ইটস, দয়া করে আমাদের কিছু খেতে দাও, বা উই নিড সাম ফুডস টু ইট, আমাদের কিছু খাবারের প্রয়োজন। তো এই দুই জায়গায় কিন্তু একটা অনুনয় বিনয়ের যে ভাব সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। সুতরাং আমরা এই রকমভাবেই কিন্তু যে গোটা প্যাসেজটা রয়েছে সেটার মুড প্রথমে বুঝে নিয়ে সেটাকে ট্রান্সলেশন করলাম। আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলে না, কারণ এই ধরনের প্যাসেজ যে ট্রান্সলেশন, বিশেষ করে পরীক্ষার জন্য যে প্রস্তুতি চলছে তার জন্য কিন্তু প্রতিনিয়ত ক্লাস আমি এখানে দিয়ে থাকি এবং আশা করি তোমাদের অনেক হেল্প করতে পেরে আমি নিজেও খুব খুশি। তো যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো এবং পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।